সবাই জানেন দীর্ঘ 17 বছর বিএনপির উপরে যে পরিমাণ গুম খুন নির্মম অত্যাচার করা হয়েছে, তার ভিতর থেকে আমরা জানতাম গুম হয়েছে সাদা পোশাকধারী ডিফেন্সের লোক এসে আমাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নিয়ে গিয়ে কোথায় বন্দি করে রাখছে, তাদের সাথে কি হচ্ছে আমরা আসলে জানতে পারি। দীর্ঘ 17 বছর আমরা জানতে পারিনি। আমরা শুধু জানি আমাদের পরিবারের সদস্য গুম হয়েছে, বাংলাদেশের নাগরিক খুন হয়েছে, গুম হয়েছে, কিন্তু কোথায় রাখা হচ্ছে তা জানতে পারলাম না। পরবর্তীতে যখন জানতে পারলাম আয়নাগর নামক একটা টর্চার সেল আছে, সেখানে রাখা হচ্ছে। এই আয়নাগর কেমন কীরকম হতে পারে সেটা আসলে খুবই আমরা উদ্বিগ্ন ছিলাম যে আসলে আয়নাগরটা কি। কিন্তু এই 2024-এ এসে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতে পেরেছি আয়নাগর, এই আয়নাগর যে কতটা আমার মনে হয় মৃত্যুপুরী একটা কবর বলা যায় এটাকে, এর চেয়ে মানে কষ্টদায়ক জায়গা আর কোথাও হতে পারে না। তো সেখানে আমাদের যে ভাই, আমাদের যে সহযোদ্ধা এবং আমাদের বাংলাদেশের যে নাগরিক, সিনিয়র সিটিজেন থেকে শুরু করে সবাইকে এই আয়নাগরে বন্দি করে রাখছে একটা প্রতিহিংসাপরায়ণ নারী, একটা স্বৈররানী, যে ইতিমধ্যে পলায়ন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে, বিশ্বের কোনো ইতিহাসে এরকম রেকর্ড নাই। আমি অন্তত এ পর্যন্ত দেখতে পাই নাই যে এরকম কোথাও হয়েছে। বাংলাদেশে যেটা হয়েছে, উনি পালিয়ে গেছে, কিন্তু ওনাকে আসতে হবে, এদেশে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে আয়নাগর নামক টর্চার সেল, এই সেলটা আসলে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এখানে হাজার হাজার কঙ্কাল, হাজার হাজার মানুষের যে গলিত লাশের গন্ধ সেখানে আপনারা দেখিয়েছেন, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, কিন্তু এটার আসলে বিবরণ দিতে পারবো না। আমি আসলে মর্মাহত, এই বাংলাদেশে এরকম একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা টর্চার সেল একটা স্বৈরাচার সরকার প্রধান কিভাবে করতে পারে। আমি এই আয়নাগরের যতটা আমার বাংলাদেশের মানুষ যারা গুম হয়েছিল তারা বেরিয়ে এসে যেরকম বিবরণ দিছে, তাদের আর্তনাদ, তাদের এই বর্ণনায় আমি মর্মাহত। আসলে ভাষায় প্রকাশ করার মতো না সেই বর্ণনা। আমি আসলে এই সম্পর্কে যখনই বলতে যাই আমি আসলে অত্যন্ত মর্মাহত হয়ে যাই এবং ভিতর থেকে আমি কি বলবো, আমি স্তব্ধ হয়ে যাই। আমি কি বলবো, এখানে আসলে জাতি নিচ্ছুক, কোনো কিছু বলার নাই। এই সরকার যা করেছে, এখন তার পতন হয়েছে, ঐতিহাসিক পতন আমি বলবো এই পতনকে। আপনারা দেখেছেন ইতিমধ্যে ছাত্র জনতার যে মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে তার যে করুণ পরিণতি হয়েছে, সে আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু সে যে একটা সরকার প্রধান, এত বড় তাকে বড় সংগঠন আওয়ামী লীগ, সে বুক ফুলিয়ে বলতো শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় না, কিন্তু সে পালিয়ে গিয়েছে তার বক্তব্যের ঠিক কিছু মুহূর্তে বা কিছু ক্ষণের মধ্যে। আসলে আমরা ইতিমধ্যে বাংলাদেশের মানুষ যেটা দেখেছি যে শেখ হাসিনা মুখ খুলে বলে ম্যান হলের ডাক না খোলে, যে শেখ হাসিনা মুখ খুলে ম্যান হলের ডাক না খোলে। এই কথাটা কেন বলা হয়েছে জানেন? কারণ সে আসলেই মিথ্যাবাদী। সে এত পরিমাণ মিথ্যা কথা বলে, এখন একটা বলে তখন আরেকটা বলে। তাকে বাংলাদেশের মানুষ মিথ্যাবাদী স্বৈররানী হিসেবেই চিনে এবং এটা আসলে প্রমাণিত হয়েছে। সে যে মিথ্যা কথা বলে, এখন একটা বলে তখন আরেকটা বলে। দীর্ঘ 2018 নির্বাচনে বিনা ভোটে সরকার গঠন করেছে। তারপর আপনারা দেখেছেন 5ই জানুয়ারির পর থেকে এ পর্যন্ত সে ক্ষমতায় যা কিছু করেছে সব মিথ্যার মাধ্যমে। সে মিথ্যাচার করে করে আসলে একটা স্বৈরাচারী স্বর্গ তৈরি করেছিল বাংলাদেশকে। সে স্বৈরাচারী, সে স্বর্গে তার পতন হয়েছে এবং সে পালিয়ে গিয়েছে। এবং সে যে ভারতে আছে, ভারতে কোথায় আছে ভারত সরকার সেটা সুস্পষ্ট করেছে। তারপরে যদি সে বলে সে বাংলাদেশে আছে, এটা আসলে আমি কি বলবো, আমি মনে করবো সে পাগল হয়ে গেছে, সে উন্মাদ হয়ে গেছে। তার এই করুণ পরিণতিতে সে এখন পাগলের প্রলাপ ছাড়া আর কোনো কিছুই করতেছে না। সে বাংলাদেশে আছে, এটা আসলে পাগলের প্রলাপ। এই মুহূর্তে যদি আমার সামনে শেখ হাসিনাকে নিয়ে আসে, এই শেখ হাসিনা যে পরিমাণ মিথ্যাচার করছে, যে পরিমাণ টর্চার করছে বাংলাদেশের মানুষের উপরে, আমি জানি না আমি নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারবো কি না। শেখ হাসিনার যে কী অবস্থা হবে সেটা আমি আসলে চলে যাব তখন। ওই যে আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে চৌরা মেয়ে, তা আমি আসলে সেই চৌরা মেয়ের পরিণতি তো হবো, মানে ঝগড়াটে মেয়ে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পারি বাংলাদেশের একটা অঞ্চলে যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মেয়েরা বা মহিলারা কীভাবে মাঠে নেমে যায়। আমি মনে হয় সেই ব্রাহ্মণবাড়িয়ার কন্যা হয়ে যাব সে যদি আমার সামনে আসে। এই হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রথম ছাত্রদলের যে আমাদের একটা স্লোগান আছে, শিক্ষা ঐক্য প্রগতি। আমরা বাংলাদেশে আপনারা দেখছেন এই স্বৈরাচারী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলা তাদের একটা দলীয় কার্যকলাপে পরিণত করেছিল ছাত্রলীগ। আমরা দীর্ঘ 17 বছরে আমাদের শিক্ষা প্রাঙ্গণে আমরা যেতে পারিনি, আমরা মিছিল মিটিং এমনকি আমরা নিজ কক্ষেও থাকতে পারিনি। আমি আমার ইডেনে আমি থাকতে পারি
পারিনি, আমি ছাত্রীনিবাসে থাকতে পারিনি, আমাকে বাইরে থেকে শুধু এক্সাম সময়টাতে তাও বিসির পারমিশন নিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। আমরা যে সম্মুখে যে পরীক্ষা দিব সেটাও আমরা দিতে পারিনি, আমরা ক্লাস করতে পারিনি। আমরা যতটুকু লেখাপড়া করেছি বাসায় করেছি, বিভিন্ন জায়গায় আমরা লুকিয়ে করেছি, তারপর আমাদের পরীক্ষাটাও তাদের পারমিশন নিয়ে তারপর দিতে হয়েছে। তো এরকম প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। আমি মনে করি এটা আর হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন প্রত্যেকটা ক্যাম্পাসে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা সুশিক্ষা প্রতিষ্ঠিত করবে এবং ক্যাম্পাসে শিক্ষার যে পরিবেশটা সেই পরিবেশটা তারা অন্তত সেই পরিবেশটা তারা খেয়াল করবে এবং তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে প্রত্যেকটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের লেখাপড়া করতে পারে তার পরিবেশ তারা সুনিশ্চিত করবে। আমরা ছাত্রলীগ যে টর্চার করেছে, যে অত্যাচার করেছে এবং সেই শেখ হাসিনার একটা সন্ত্রাসী বাহিনী হিসেবে গঠিত হয়েছিল, আমরা ছাত্রদল সেরকম করব না। আমরা ছাত্রদল তাদেরকে আইনের হাতে তুলে দেব এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। আমরা আগেও বলেছি আমরা গণতন্ত্র চাই, আমরা এদেশের ভোটার অধিকার ফেরত চাই, আমরা জনগণের কথা বলি, দেশকে সুসমৃদ্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের ছাত্রদলের সভাপতি আমাদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ইতিমধ্যে আপনাদের মাধ্যমে অনেকটা মেসেজ দিয়েছে ক্লিয়ার করে যে শিক্ষা প্রতিষ্ঠানকে তারা শিক্ষা যাতে তারা ভালো করে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করবে এবং বাংলাদেশের যে এই সরকার যেরকম একটা অর্থনৈতিক খাত থেকে শুরু করে বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব জায়গায় একটা পঙ্গু করে গেছে বাংলাদেশকে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানুষের হাহাকার। কারণ এই সরকার যখন সরকার গঠন করে তখন বলেছে 10 টাকা কেজি চাল খাবে, এখন চালের কেজি বাজারে 90 টাকা 70 টাকা, সর্বনিম্ন চাল হচ্ছে 50 টাকা, যেটা মুখে দেওয়া যায় না। আমাদের দেশে আমাদের গ্রাম অঞ্চলে যেটা গরুকে খাওয়ানো হয়, কিন্তু মানুষের কাছে সেই চাল তুলে দিয়েছে এই সরকার। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমার দল বিএনপি সেই দিকগুলো অত্যন্ত কঠোরভাবে এগুলো পর্যবেক্ষণ করবে। আমার দল এখনো সরকার গঠন করেনি, কিন্তু খুব শীঘ্রই ভোটের মাধ্যমে যে অবস্থায় শেখ হাসিনা রেখে গেছে আমি আশাবাদী বিএনপি আসলে অবশ্যই বা এই সিন্ডিকেট আপনারা মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কিন্তু আসলে আমার কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে বাজার দর ঊর্ধ্বগতি করা হয়েছে অবশ্যই এটা আমার দল বিএনপি এসে বাজার দর নিয়ন্ত্রণ করবে এবং যে সিন্ডিকেট যারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাদের মাধ্যমে হয়েছে সেই সিন্ডিকেটে আইনের আওতায় নিয়ে আসবে। সবশেষে দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, 2024-এ ছাত্র জনতার 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, যে নতুন করে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতা লাভ করেছি, সেই স্বাধীনতায় আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত আমরা ভোট দিয়ে আমরা একটা সরকারকে নির্বাচিত করব, যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিএনপিকেই দিতে হবে সেটা আমি বলবো না, কিন্তু আপনার যাকে ন্যায্য মনে হবে, কোনো স্বৈরাচারের কোনো প্রবঞ্চনায় কোনো আওয়ামী লীগকে দ্বিতীয়বার আর যেন সরকার গঠন করতে না হয়, আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে নিচ্ছিন্ন করে তারপর আমরা ইনশাল্লাহ বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে আমরা আগামী দিনে একসাথে পথ চলবো। আমরা সবাই মিলে একটা কথাই বলবো, কে আমি কে তুমি সেটা না, আমরা বাংলাদেশি।